যে অধ্যায়টা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 11 অধ্যায়, অর্থাৎ চাপ ও চাপের বৈশিষ্ট্য। তাহলে ফিজিক্স 1-এর 11 নম্বর অধ্যায়টা হচ্ছে চাপ ও চাপের বৈশিষ্ট্য। তাহলে চাপ ও চাপের বৈশিষ্ট্য, এটা হচ্ছে 11 নম্বর অধ্যায়। তো চাপ জিনিসটা কি? চাপ হচ্ছে যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। সেটা কীরকম? ধরো যে এইটা হচ্ছে একটা পৃষ্ঠ, তো এই পৃষ্ঠের ওপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে এখানে দেখো যে এই পৃষ্ঠের কি একটা ক্ষেত্রফল আছে না? যেমন আমি কি মাটির মধ্যে দাঁড়িয়ে আছি, তো আমার যে পায়ের যে পৃষ্ঠটা, ওই পৃষ্ঠটা দ্বারা কি মাটির নিচের ওই পৃষ্ঠটাকে আমি কি বল প্রয়োগ করতেছি না? সো আমি যে পৃষ্ঠে বল প্রয়োগ করতেছি ওই পৃষ্ঠের তো একটা ক্ষেত্রফল আছে, তাই না? সো এখানে দেখো যে ধরো এইটা হচ্ছে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের কি আছে? একটা ক্ষেত্রফল আছে। তো ধরো যে এই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ। এখন এই পৃষ্ঠের উপর যদি আমি বল প্রয়োগ করি, তো ধরো যে এই পৃষ্ঠের উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করলাম? এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। সো এখানে কি বলা যায়? এখানে বলা যায় যে এ ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে কি? এফ। এখন চাপের ক্ষেত্রে কি বলছে? চাপের ক্ষেত্রে বলছে যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে ক্ষেত্রফলটা কি হইতে হবে? একক পরিমাণ হইতে হবে। সো একক পরিমাণ ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল কি হবে? এফ ডিভাইডেড এ। তাহলে এই একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাকে কি বলে? চাপ বলে। আর চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা। সুতরাং আমরা লিখতে পারি যে চাপ পি ইজ ইকুয়াল হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। তাহলে এইটা কি? এইটা হচ্ছে চাপ নির্ণয়ের সূত্র। তো এখন আমরা দেখব যে এই চাপের একক কি। তো চাপের একক যদি আমরা নির্ণয় করি, এখানে দেখো যে উপরে কি আছে? বল আছে না? তো আমরা কি জানি? বলের একক হচ্ছে নিউটন। আর নিচে কি আছে? ক্ষেত্রফল আছে। আমরা কি জানি? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। তো এখানে দেখো যে চাপের একক কি আসতেছে? নিউটন মিটার ইনভার্স 2। এটা হচ্ছে কি? চাপের একক। এটাকে আবার কি বলা যায়? এটাকে আবার বলা যায় প্যাসকেল। তাহলে চাপের একক কি? চাপের একক হচ্ছে প্যাসকেল। এই চাপ বিষয়টা সবার ক্লিয়ার কিনা জানো? হাসান মাহমুদ শিহাব, জি ভাইয়া। রাশিদ ইসলাম রিফাত ভাই, আরেকবার বুঝাই দেন। আচ্ছা, দেখো যে চাপ জিনিসটা আসলে কি? চাপ বলতে বোঝায় যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলের উপর আমরা লম্বভাবে যে বলটা প্রয়োগ করি সেটা কি? সেটা হচ্ছে চাপ। তাহলে এটা হচ্ছে ধরো যে একটা এ পৃষ্ঠ, এইটা হচ্ছে একটা কি পৃষ্ঠ, এই পৃষ্ঠের একটা কি ক্ষেত্রফল আছে না? এই পৃষ্ঠের কিন্তু একটা ক্ষেত্রফল আছে। সো এই পৃষ্ঠের উপর যদি আমি লম্বভাবে এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে আমি কত ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করলাম? এ ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করলাম। তাহলে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি? এফ। আর চাপের ক্ষেত্রে কি বলা আছে? যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। সুতরাং এই যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বল কি হবে? এফ ডিভাইডেড বাই এ হবে না? তাহলে এটাকে কি বলে? এটাকে তো চাপ বলে। সুতরাং আমরা কি লিখতে পারি? চাপ পি ইজ ইকুয়াল হচ্ছে এফ বাই এ। আর এই যে চাপের একক হচ্ছে কি? চাপের একক হচ্ছে প্যাসকেল। সো আশা করি যে চাপ বিষয়টা সবার ক্লিয়ার। এখন আমরা দেখব যে আসলে চাপের পরিমাণটা কার উপর ভিত্তি করে কম বেশি হয়। ঠিক আছে? চাপের পরিমাণটা কার উপর ভিত্তি করে কম বেশি হয়। একটা জিনিস লক্ষ্য করো যে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের মধ্যে যদি আমি এই কলমটা রাখি, কলমটা রাখার পর যদি আমি এখানে বল প্রয়োগ করি, তাহলে এই কলমটা কি বোর্ডের মধ্যে কি ডোবানো যাবে? এটা কিন্তু সহজে ডোবানো যাবে না। বাট আমরা যদি এর পরিবর্তে একটা যদি পেরেক নেই, পেরেক নিয়ে যদি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু পেরেকটা এই বোর্ডের মধ্যে ঢুকতে পারবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানে এই পেরেক এবং এই কলম, এই দুইটার মধ্যে কিন্তু চাপের কম বেশি আসে। এবং সেই চাপটা কিসের উপর নির্ভর করে? সেই চাপটা কিন্তু নির্ভর করে এই ক্ষেত্রফলের উপর। ঠিক আছে? চাপ কার উপর নির্ভর করে? ক্ষেত্রফলের উপর। আমার বলের উপরও নির্ভর করে। বাট আমরা যদি একই পরিমাণ বল প্রয়োগ করি, কলমের ক্ষেত্রে যে পরিমাণ বল প্রয়োগ করছি, আবার আমরা কি পেরেকের ক্ষেত্রেও কি একই পরিমাণ বল প্রয়োগ করছি। সুতরাং আমাদের এই যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলটা কি স্থির আছে না? সো প্রযুক্ত বলটা যদি দুইটার ক্ষেত্রে সমান হয়, তাহলে চাপটা কার উপর নির্ভর করে? চাপটা কিন্তু নির্ভর করবে এই ক্ষেত্রফলের উপর। ঠিক আছে? সো যখন আমি কম ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করব, এইটা কি হরের মধ্যে আছে না? সো হর যত কম হবে, এই পির মানটা তো তত বাড়বে, তাই না? বা চাপটা কি তত বাড়বে। সো আমরা এখানে কি বলতে পারি? যে যত কম ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা হবে, চাপের পরিমাণটা কি তত বেড়ে যাবে। সো আমরা যদি বেশি ক্ষেত্রফলের কোনো একটা বস্তুকে এই বোর্ডের মধ্যে রেখে যদি বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুটাকে কিন্তু বোর্ডের মধ্যে ঢোকানো যাবে না। বাট আমরা যদি
ক্ষুদ্র ক্ষেত্রফলের কোনো বস্তু নেই, যেমন পেরেক, পেরেকের যে শেষের অংশটা এটা কি সুচালো না, তাহলে শেষের অংশটা কি ক্ষেত্রফল কিন্তু খুবই নগণ্য। এই কারণে যখন পেরেক রাখার পর আমরা বল প্রয়োগ করি তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণ চাপ তৈরি হয়। কী কারণে তৈরি হয়? কারণ ক্ষেত্রফলটা কিন্তু কম, আর ক্ষেত্রফল কম হলে কি হয়, চাপের পরিমাণ কিন্তু বেড়ে যায়। সো এই যে চাপটা যখন বেশি পরিমাণে হয়ে যায় তখন কি পেরেকটা কিন্তু এই বোর্ডের মধ্যে ডুবানো সম্ভব হয়। আবার চাপের আমরা আরেকটা উদাহরণ জানি, সেটা হচ্ছে যখন পানির মধ্যে যে জলযানগুলো চলাচল করে বা লঞ্চ স্টিমার এইগুলো যে চলাচল করে, এইগুলার ভর থাকা সত্ত্বেও এইগুলা পানির মধ্যে ডুবে যায় না কেন? পানির মধ্যে ডুবে না যাওয়ার একটা কারণ হচ্ছে যে যে যানবাহনগুলো পানির মধ্যে চলে তার যে নিচের পৃষ্ঠটা, এই পৃষ্ঠটা কিন্তু অনেক বড় থাকে। সো পৃষ্ঠটা যেহেতু বড়, তাহলে এই তোমার লঞ্চ বা স্টিমারটার যে বলটা প্রয়োগ করে সে কিন্তু একটা বড় ক্ষেত্রফল নিয়ে কিন্তু প্রয়োগ করে, ফলে চাপটা কিন্তু অনেক কমে যায়, ফলে এটা কি পানির উপরে কিন্তু ভেসে থাকে। সো আশা করি যে চাপ বিষয়টা সবার ক্লিয়ার। এখন এই অধ্যায় থেকে প্রশ্ন কীরকম আসতে পারে? এই অধ্যায় থেকে প্রশ্ন তেমন একটা আসে না, বাট খ বিভাগে একটা প্রশ্ন আসে, আবার ক বিভাগেও মাঝে মাঝে আসে। সেটা হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রে কি বলা আছে? প্যাসকেলের সূত্রে বলা আছে যে কোনো আবদ্ধ পাত্রে যদি তরল বা বায়বীয় পদার্থ রাখা হয়, তো রাখার পর ওই তরল বা বায়বীয় পদার্থের কোনো একটা অংশে যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে সেই চাপটা পরিবর্তিত না হয়ে সমানভাবে এই যে ভেতরে যে পদার্থটা, সেই ভেতরের পদার্থটার মধ্যে ছড়িয়ে পড়বে এবং পাত্রের সংলগ্ন গায়ে কিন্তু সমানভাবে ক্রিয়া করবে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, ধরো যে এইটা হচ্ছে একটা তোমার আবদ্ধ পাত্র। তো এই আবদ্ধ পাত্রের মধ্যে ধরো যে তরল পদার্থ রাখা আছে। এখানে কি রাখা আছে? তরল পদার্থ রাখা আছে। এটা কি কার সূত্র আমরা ব্যাখ্যা করতেছি? প্যাসকেলের সূত্র। কিন্তু এই যে একটা আবদ্ধ জায়গা, এই আবদ্ধ জায়গার মধ্যে কি রাখা আছে? তরল পদার্থ রাখা আছে। এখন আমরা যদি এখানে একটা ক্ষেত্রফলের উপর এই যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল ধরো যে তোমার A1। সো A1-এর ওপর যদি আমরা F1 বল প্রয়োগ করি, কি বল প্রয়োগ করি? F1 বল প্রয়োগ করি, তাহলে এখানে কি একটা চাপের সৃষ্টি হবে না? অবশ্যই একটা চাপের সৃষ্টি হবে। সো এখানে চাপটা কি পাওয়া যাবে? P1 ইজ ইকুয়াল হচ্ছে F1 ডিভাইডেড বাই A1। তাহলে এই পরিমাণ চাপ আমরা কি করলাম? এই তরলের একটা অংশে আমরা প্রয়োগ করলাম। এখন প্যাসকেলের সূত্রানুসারে কি ঘটবে? প্যাসকেলের সূত্রানুসারে এই চাপটা এই তরলের মধ্যে সমানভাবে সঞ্চালিত হবে। মানে এখানে আমরা যে চাপটা তৈরি করছি, এই চাপটা এই তরলের সবগুলো অংশে কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়বে এবং এই চাপটা এই পাত্রের গায়ে সমানভাবে ক্রিয়া করবে। পাত্রের গায়ে কি করবে? সমানভাবে ক্রিয়া করবে। সেটা কীরকম? আমরা যদি এইখানে যদি একটা ক্ষেত্রফল কল্পনা করে নেই, তো এখানে ধরো যে আমরা A2 ক্ষেত্রফল কল্পনা করে নিলাম, তাহলে এটা কি A2 ক্ষেত্রফল। তাহলে এই A2 ক্ষেত্রফলের উপর এই তরল কি একটা বল প্রয়োগ করবে না? অবশ্যই বল প্রয়োগ করবে। তো ধরলাম যে এই প্রযুক্ত বলটা হচ্ছে F2। তাহলে এখানে কি পরিমাণ চাপ অনুভূত হবে? এইখানে চাপ অনুভূত হবে P2 ইজ ইকুয়াল হচ্ছে F2 ডিভাইডেড বাই হচ্ছে A2। তাহলে P2 পরিমাণ কিন্তু চাপ অনুভূত হবে। এখন প্যাসকেলের সূত্র অনুসারে কি ঘটে? এখানে প্যাসকেলের সূত্র অনুসারে এই P1 ইজ ইকুয়াল টু হবে P2। কারণ কি? চাপের কিন্তু কোনো পরিবর্তন এখানে হয় না। তরলের যদি আমরা কোনো একটা অংশে চাপ প্রয়োগ করি, তাহলে ওই চাপটা সমানভাবে সঞ্চালিত হয়ে আসে এবং এই পাত্রের সংলগ্ন গায়ে কিন্তু ওই সমান চাপটাই প্রয়োগ করে। ঠিক আছে? এইটা হচ্ছে মূলত প্যাসকেলের সূত্র। তাহলে প্যাসকেলের সূত্র বোঝার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, আর এই টপিকটা ক্লিয়ার কিনা একটু জানাও। আর সেই অধ্যায়ের আর একটাই শুধু টপিক আছে, সেটা হচ্ছে পানির নিচে কোনো বিন্দুতে চাপ নির্ণয়। তাহলে পানির নিচে কোনো বিন্দুতে চাপ নির্ণয়। আচ্ছা, তাহলে এখন আমরা চাপের ক্ষেত্রে বাহ্যিক যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যে চাপ, সেটা দেখলাম। এখন পানির ভেতরেও কিন্তু চাপ তৈরি হয়। সেই চাপটা নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা ব্যাখ্যা করব। এটা কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্নের মধ্যে আসছিল। তো এই প্রশ্নটা যদি আমরা প্রতিপাদন করি, তাহলে দেখো, ধরো যে একটা জায়গা আমরা পানি নিলাম। এটা হচ্ছে ধরো যে একটা পানির পাত্র। তাহলে এটা হচ্ছে কি? একটা পানির পাত্র। সো এই পানির পাত্রে আমরা যে বিন্দুতে চাপ নির্ণয় করব, ওই বিন্দুটাকে কি করব? ধরে নেব। তো ধরো যে আমরা পানির এই গভীরতায় এখানে একটা পৃষ্ঠ কল্পনা করে নিলাম। তাহলে এখানে কি করে নিলাম? একটা পৃষ্ঠ কল্পনা করে নিলাম।
সো এখানে যে পৃষ্ঠটা কল্পনা করে নিলাম, এই পৃষ্ঠের কি একটা ক্ষেত্রফল আছে না? অবশ্যই কিন্তু একটা ক্ষেত্রফল আছে। এখন এই পৃষ্ঠের ক্ষেত্রফল ধরো যে এ, তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল কি এ, এবং এই পৃষ্ঠটা কি পানির নিচে একটা গভীরতায় আছে না? সো আমরা ধরে নিলাম যে পানি থেকে এর গভীরতা হচ্ছে এইচ, তাহলে পানি থেকে এর গভীরতা কত? এইচ। তাহলে পানির এইচ গভীরতায় কি আছে? এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা পৃষ্ঠ আছে। এখন আমরা কি করব, এই পৃষ্ঠে কি পরিমাণ চাপ তৈরি হয় সেই চাপটা আমরা বের করব, ঠিক আছে? সো আমরা যদি চাপটা বের করতে যাই, আমরা কিন্তু কি জানি যে চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল এফ ডিভাইডেড বাই হচ্ছে এ, এইটা কিন্তু আমরা জানি, রাইট? তো আমরা এখানে দেখো যে পৃষ্ঠের ক্ষেত্রফল কি জানি? পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, তার মানে আমাদের এর মানটা দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে এই এ পৃষ্ঠের ক্ষেত্রফলের ওপর কি পরিমাণ বল কাজ করবে, ঠিক আছে? সো আমরা এখন দেখি যে কি পরিমাণ বল কাজ করে। এই যে এ পৃষ্ঠটা আছে, এই এ পৃষ্ঠের উপর বল প্রয়োগ করবে কে? বল প্রয়োগ করবে কিন্তু এই এ পৃষ্ঠের উপর যে তরলটা আছে, এই তরলটা কিন্তু বল প্রয়োগ করবে, ঠিক আছে? তাহলে এই এ পৃষ্ঠের উপর কি পরিমাণ তরল আছে? এ পৃষ্ঠের উপর কি এই তরল, এইটুকু তরল আছে না? তাহলে এ পৃষ্ঠের উপর কি এই তরলটা আছে, ঠিক আছে? সো এই তরলের কি একটা ওজন আছে না? আমরা কি জানি যে ওজন এবং বল কি একই না? ওজন এবং বল কি একই না? তাহলে এই এ পৃষ্ঠের উপর যে পরিমাণ তরল আছে, সেই তরলের ওজন যতটুকু হবে সেই পরিমাণ বলেই তো এ পৃষ্ঠের উপর প্রয়োগ করবে। কথা বুঝছো কি না? দেখো এখানে এ পৃষ্ঠের ওপরে যতটুকু তরল আছে, সেই তরলের ওজন যতটুকু হবে সেই পরিমাণ বল কি করবে? এই এ পৃষ্ঠের ওপর প্রয়োগ করবে। তাহলে এ পৃষ্ঠের ওপর তোমার প্রয়োগকৃত বল, তাহলে এখানে আমরা কি লিখবো যে এ পৃষ্ঠের ওপর প্রয়োগকৃত বল ইজ ইকুয়াল হচ্ছে এ পৃষ্ঠের ওপরের তরলের ওজন। তাহলে এ পৃষ্ঠের ওপরের কি তরলের ওজন। তাহলে আমরা যদি এফ এর মানটা নির্ণয় করতে যাই, সো এখানে যদি এফ এর মানটা নির্ণয় করতে যাই, তো আমরা কি জানি এফ ইকুয়াল হচ্ছে এমজি। এফ ইকুয়াল কি এমজি। তো এখন দেখো তো যে এই এ পৃষ্ঠের উপর যে তরলটা দেওয়া আছে, এই তরলের কি ভর দেওয়া আছে? তরলের কিন্তু ভর দেওয়া নাই। তার মানে কি এই সূত্রটাকে আমাদেরকে আরও কি বিস্তারিত করতে হবে। তো তোমরা 9 10-এ কিন্তু একটা সূত্র পড়ছিলা, সেই সূত্রটা হচ্ছে ঘনত্ব রো ইজ ইকুয়াল হচ্ছে এম ডিভাইডেড বাই কি ভি। সো এখন আমরা এখান থেকে কি করতে পারি, এম ইজ ইকুয়াল কি লেখা যায়? ভি রো লেখা যায় না? তাহলে এম ইজ ইকুয়াল কি লেখা যায়? ভি রো লেখা যায়। এটা ক্লাস 9 10-এ পড়ে যাচ্ছ কি না? এটা কিন্তু ক্লাস 9 10-এ পড়ে যাচ্ছ যে এম ইজ ইকুয়াল হচ্ছে ভি রো। তাহলে আমরা এখানে কি করব, মানটা বসাই দেব। তাহলে এখানে হচ্ছে ভি রো, তারপর হচ্ছে জি। তো এখন দেখো যে এখানে তোমার আয়তনটাও তো সরাসরি দেওয়া নাই, তাই না? আয়তনটা কি সরাসরি দেওয়া আছে? নাই। বাট আমরা কি জানি আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল গুণন হচ্ছে উচ্চতা। তাহলে এই যে পানির যে পৃষ্ঠটা আছে, বা এই যে পানি যে স্তম্ভটা আছে, এই পৃষ্ঠের উপরের পানির স্তম্ভের দেখো যে এখানে ক্ষেত্রফল হচ্ছে এ, আর উচ্চতা কত? এইচ না? তাহলে এই পৃষ্ঠের উপরে যে পানির স্তম্ভটা আছে, সেই পানির স্তম্ভের আয়তন কতটুকু হবে? আয়তন হবে এ এইচ। তাহলে আয়তন কত হবে? এ এইচ হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি আয়তনের জায়গায়? এ এইচ রো জি লিখতে পারি। তাহলে এই এ পৃষ্ঠের ওপরের পানি কর্তৃক বল কত হবে? এ এইচ রো জি হবে। তাহলে দেখো এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। রিফাত আহমেদ রনি ক্লিয়ার, আচ্ছা শিহাব বলছে ক্লিয়ার। আচ্ছা তাহলে এই বিষয়টা সবাই বুঝছো তো নাকি? এখন আমরা কি করব, এখন আমরা চাপটা নির্ণয় করব যে এই এ পৃষ্ঠের উপর কি পরিমাণ চাপ কাজ করে। তো এখন আমরা চাপের সূত্র কি জানি? চাপের সূত্র জানি যে এফ ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে এফ এর মান কি? এফ এর মান হচ্ছে এ এইচ রো জি ডিভাইডেড ক্ষেত্রফল মানে কি এ। তাহলে এই এ এবং এ কাটা যাচ্ছে না, তাহলে এখানে কি থাকতেছে? এইচ রো জি। তাহলে পানির নিচে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে কি? এইচ রো জি। তাহলে এটাই কি পানির নিচে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সূত্র, ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে পানির নিচে যে আমরা চাপটা নির্ণয় করব, এই চাপের মানটা কতটুকু হবে সেইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটু নিজেরা চিন্তা করো তো যে কোন কোন বিষয়ের উপর এটা নির্ভর করে পরিবর্তন হইতে পারে।
এখানে দেখো একটা কি আছে, উচ্চতা আছে, আর একটা কি আছে, ঘনত্ব আছে, আর একটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। এই তিনটা জিনিস কিন্তু আছে, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করতে পারে। বাট এখানে একটা জিনিস দেখো যে এই যে জির মান, কোনো একটা নির্দিষ্ট স্থানে জির মান কিন্তু নির্দিষ্ট, তার মানে কি জি হচ্ছে একটা কনস্ট্যান্ট। তারপর হচ্ছে রো, আমরা যে পানিতে এটা নির্ণয় করব সেই পানির এই ঘনত্বটা কি এটাও নির্দিষ্ট, তার মানে কি এটাও হচ্ছে কনস্ট্যান্ট। বাট এই যে উচ্চতা, আমরা কোনো পানির মধ্যে কতটুকু গভীরতায় বস্তুটাকে রাখবো তার উপর ভিত্তি করে কিন্তু চাপের মানটা কি কম বেশি হইতে পারে। তার মানে চাপটার মান শুধুমাত্র কার উপর নির্ভর করে কম বেশি হয়, উচ্চতার উপর নির্ভর করে কিন্তু কম বেশি হয়। তো চলো এখন আমরা দেখি যে এইরকম বা এই সূত্র অনুযায়ী একটা ম্যাথ সমাধান করি। তাই দেখো যে এটা এই সূত্র থেকে অঙ্ক মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না। তো তোমাদেরকে বলবে যে 20 মিটার গভীরতায় 20 মিটার গভীরতায় চাপ নির্ণয় করো। তাহলে 20 মিটার গভীরতায় কি করো, চাপ নির্ণয় করো, চাপ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে দেখো তো যে কী কী মান দেওয়া আছে। এখানে কিন্তু এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান কত দেওয়া আছে, 20 মিটার কিন্তু দেওয়া আছে। এখন আমরা চাপ নির্ণয়ের সূত্র কি জানি, পানির নিচে কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ রো জি, ঠিক আছে। সো এখানে আমরা তো রোর মান জানি, পানির ঘনত্ব কি, পানির ঘনত্ব হচ্ছে 1000, এটাও কিন্তু 9 টেনে পড়ে আসছো। তাহলে কি পানির ঘনত্ব হচ্ছে 1000, আর জির মান কি, জির মান হচ্ছে 9.8, ঠিক আছে। তো এখন আমরা যে মানগুলো বসাই দিই, তাহলে এইচ এর মান হচ্ছে 20, রোর মান হচ্ছে কি 1000, আর জির মান কি 9.8। তাহলে এখানে হিসাব করে যেটা আসবে সেটাই হচ্ছে কি 20 মিটার গভীরতায় চাপ, ঠিক আছে। সো তোমাদের এই সূত্র থেকে অঙ্ক আসলে জাস্ট এই রকমই আসতে পারে, এটা তো খুবই ইজি, তাই না। তাহলে কি এটা খুবই ইজি একটা ম্যাথ। যদি চাপের বৈশিষ্ট্যের কথা বলে, তাহলে চাপের বৈশিষ্ট্য আমরা কীভাবে দিতে পারবো। আমরা প্রথমে চাপটা কি সেটা লিখতে পারি, তারপর হচ্ছে চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা উল্লেখ করতে পারি। তারপর হচ্ছে তোমার এই যে চাপের ব্যবহার, অর্থাৎ চাপ কম হলে কীরকম হয়, তারপর চাপ বেশি হলে কীরকম হয়, এইগুলো আমরা জাস্ট নিজেরাই পড়ে নেবো, ঠিক আছে। সো এই অধ্যায়ের মধ্যে কিন্তু আর তেমন কোনো কিছুই নাই। তাহলে 11 অধ্যায়টা কিন্তু এখানেই শেষ। তো দেখো যে 11 অধ্যায়ের মধ্যে আর কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা। 11 নম্বরের মধ্যে কিন্তু আর কোনো টপিক নাই, ঠিক আছে। 11 অধ্যায়ের মধ্যে জাস্ট এইটুকু পড়লেই কিন্তু হয়ে যাবে।